প্রিয় দর্শক, আমন্ত্রণ নিটল টাটা নিউজ ভিজ 24-এ। আজ আপনাদের সঙ্গে আছি আমি মাকসুদুন নবী। সকাল থেকে সন্ধ্যা অবধি আমাদের কাছে যত খবর আসে তার মধ্যে থেকে উল্লেখযোগ্য একটি খবরের নেপথ্যের কথা এবং বিশ্লেষণ নিয়ে আমাদের এই আয়োজন। আজ আমরা কথা বলবো বিডিআর বিদ্রোহের হত্যা মামলা নিয়ে। আপনারা জানেন 2009 সালে পিলখানায় যে নির্মম হত্যাযজ্ঞ সংঘটিত হয়, সেখানে 57 জন সেনা অফিসার নির্মমভাবে নিহত হয় এবং তারপর সেটির বিচার শুরু হয়। 2013 সালের মধ্যে বিচারিক আদালতে এর বিচার সম্পন্ন হয় এবং পরবর্তীতে হাইকোর্টে আসলে মামলাটির 4 বছর পর আজ রায় প্রদান করলেন হাইকোর্ট, যেখানে 139 জনের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে 8 জনকে, এছাড়া মৃত্যুদণ্ড পাওয়া 4 জন খালাস পেয়েছেন। সেই সাথে যাবজ্জীবন পাওয়া 160 জনের মধ্যে 146 জনের সাজা বহাল রাখা হয়েছে, খালাস পেয়েছেন 12 জন, বাকি 2 জন মারা গেছেন। হাইকোর্টের একটি বৃহত্তর বেঞ্চ এ রায় দেন। আদালত পর্যবেক্ষণে বলেন, পিলখানা হত্যাকাণ্ডে সে সময় নতুন সরকার উৎখাতের ষড়যন্ত্র ছিল। সৈনিকদের প্রতি ঔপনিবেশিক আচরণ বদলাতে হবে বলেও মনে করেন আদালত। পর্যবেক্ষণের পাশাপাশি 7টি সুপারিশ দেওয়া হয়েছে। দর্শক, এই রায় নিয়ে আমরা আরো বিস্তারিত কথা বলবো। আমাদের সঙ্গে অ্যাটর্নি জেনারেল কার্যালয় থেকে যুক্ত হয়েছেন রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। স্যার, আপনাকে স্বাগত। আজ যে রায়টি প্রদান করা হলো, এটি আপনি স্যার প্রথমেই আপনার কাছে যে বিষয়টি জানতে চাই, আসামি পক্ষ থেকে বলা হয়েছে যে এই বিডিআর বিদ্রোহ হত্যাকাণ্ডের পেছনে ষড়যন্ত্র ছিল। তারা বলছেন ষড়যন্ত্রের কথা রাষ্ট্রপক্ষ বলেছেন, কিন্তু এর সপক্ষে পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ তারা হাজির করতে পারেনি। এই ব্যাপারে স্যার আপনার মন্তব্য কি? এটা আমরা যখন মামলা পরিচালনা করেছি তখন এটা সাক্ষী প্রমাণে এসছে যে বেশ কিছু সংখ্যক বিডিআর সদস্য, তৎকালীন বিডিআর সদস্য, তারা বিডিআরের গেটের বাইরে গিয়ে একটি বাড়িতে সন্ধ্যার সময় মোমের বাতি জ্বালিয়ে তারা নানা রকম সলা পরামর্শ করেছে। আরেকটি জায়গায় একটা প্রেসে গিয়ে তারা পোস্টার, পাম্পলেট এগুলো ছাপিয়েছে। তো এই যে ঘটনাগুলোকে সংগঠিত করার পেছনে যে ষড়যন্ত্র ছিল সেটা তো সাক্ষীতেই এসছে। জি স্যার, 2009 সালের ঘটনা, বিচারিক আদালতে এটি নিষ্পত্তি হতে সময় লাগলো 2013 পর্যন্ত, আবার তারপর হাইকোর্টে আরো 4 বছর লাগলো। 2017 সালের শেষ দিকে এসে আমরা এই রায়টি দেখতে পেলাম। এরপর যদি এটি আপিল বিভাগে যায় তাহলে আবারও কি পরিমাণ সময় লাগতে পারে এই পুরো ব্যাপারটি নিষ্পত্তি হতে? আপনার বিচারিক আদালতে এটা 2010-এ চার্জশিট হয়েছে, 2013-তে নিষ্পত্তি হয়েছে। যত সংখ্যক আসামি ছিল আর প্রায় 600-র বেশি সাক্ষী ছিল, আমার মনে হয় এটার সময় বেশি যায়নি, বরঞ্চ তড়িৎ গতিতেই এটা নিষ্পত্তি হয়েছে। হাইকোর্টে এটা শুনানি হয়েছে 370টি কার্য দিবসে, এবং হাইকোর্টও এই যে সময় নিয়ে এটা শুনেছেন, একমাত্র তাদের আপনার অ্যাংজাইটির থেকে যে এখানে 152 জনের ফাঁসি হয়েছে, অ্যাটলিস্ট কোনো নিরপরাধ লোক যাতে দণ্ডপ্রাপ্ত না হয়, এই জন্য পুঙ্খানুপুঙ্খভাবে তারা সাক্ষীগুলো পর্যালোচনা করার জন্যই এই সময়গুলো গেছে। এবং এখানে 3 ক্যাটাগরির দণ্ডপ্রাপ্ত আসামি ছিল। এক ক্যাটাগরি হলো 152 জন যারা ফাঁসির দণ্ডপ্রাপ্ত, 160 জন যারা আপনার যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত, এবং 256 জন যারা বিভিন্ন মেয়াদে কারাদণ্ডপ্রাপ্ত। কাজেই এই সমস্ত বিভিন্ন ধরনের যে আসামি, বিভিন্ন ধরনের দণ্ডপ্রাপ্ত আসামি, এদের ব্যাপারে তো পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করতে হয়েছে, বিবেচনা করতে হয়েছে। এই জন্যই ওনারা সময়গুলো নিয়েছেন। স্যার, যে রায়টি প্রদান করা হলো এর মাধ্যমে একটি সুশৃঙ্খল বাহিনীতে কি ধরনের প্রভাব পড়তে পারে বলে আপনি মনে করেন, এবং একটি সুশৃঙ্খল বাহিনীতে নিয়মতান্ত্রিক ভাবধারা ফিরিয়ে আনার ক্ষেত্রে কি ধরনের ইতিবাচক ভূমিকা রাখবে? এটা নিশ্চয়ই একটা দৃষ্টান্তমূলক ব্যাপার হবে যে এটা অভিযোগ থাকতে পারে, অসন্তুষ্টি থাকতে পারে, তার অর্থ এই নয় যে আপনি মানুষকে হত্যা করে ফেলবেন, এবং যারা সম্পূর্ণ নিরপরাধ তাদের
অভাব অভিযোগের সাথে এই ব্যক্তিরা যারা মারা গেছে তাদের কোনো যোগই ছিল না। জি স্যার, ধন্যবাদ। আপনি আমাদের সঙ্গেই থাকুন। আপনারা যদি বিবেচনা করেন। জি স্যার, আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে আবারও আপনার কাছে আসব। দর্শক, আমরা নিটল টাটা নিউজ ভিউজ 24 এই পর্যায়ে খানিকক্ষণের বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আরেকবার স্বাগত। নিটল টাটা নিউজ ভিউজ 24 আমরা কথা বলছি বিডিআর বিদ্রোহ হত্যা মামলা নিয়ে। আমাদের সঙ্গে অ্যাটর্নি জেনারেল কার্যালয় থেকে আছেন রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা মাহবুবে আলম, এবং স্টুডিওতে আমাদের সঙ্গে মাত্র যোগ দিলেন আমাদের সহকর্মী স্টাফ করেসপন্ডেন্ট আশিকিন প্রিন্স। আপনাকে স্বাগত। স্যার, আপনি আমাদের সঙ্গেই আছেন। আমরা প্রিন্সের কাছ থেকে একটু জেনে নিতে চাই, প্রিন্স, আপনি আজকে এই রায় পড়ার পুরোটা সময় জুড়ে আদালত কক্ষে ছিলেন। আপনি যে বিষয়গুলো আমরা জানি যে রায় কি হলো, সুপারিশ 7টা দেওয়া হয়েছে, এর বাইরে সেখানে আসলে উল্লেখযোগ্য আর কি বিষয় আছে যেটি বলতে পারেন? মাকসুদ, আজকে মূলত 10:55 হাইকোর্টের বৃহত্তর বেঞ্চ থেকে রায়টি প্রদান করা শুরু হয়। সেখানে কিন্তু প্রথমেই বিচারপতিরা বিডিআর এর যে গৌরবোজ্জ্বল ইতিহাস রয়েছে, কোথা থেকে রামগড় থেকে যে প্রতিষ্ঠিত হলো, পরবর্তীতে ইপিআর হয়েছে, পরবর্তীতে মহান মুক্তিযুদ্ধে বিডিআর এর যে গৌরবোজ্জ্বল ইতিহাস রয়েছে, সেই বিষয়গুলো কিন্তু আদালত উল্লেখ করেছেন। একই সঙ্গে বলেছেন যে মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য বিডিআর এর একজন সদস্যকে কিন্তু বীরশ্রেষ্ঠ উপাধি দেওয়া হয়েছে। এই প্রেক্ষিতে যে এমন একটা ঘটনা ঘটানো হয়েছে, বিডিআর কিছু লোক ঘটিয়েছে, সেটাই আদালত বলেছেন যে ভেরি শকিং, অর্থাৎ খুবই দুঃখজনক বলে হিসেবে উল্লেখ করেছেন। এবং আদালত কিন্তু বলেছেন যে একটি টার্ম ইউজ করেছেন যে ক্যালকুলেটেড ডিজাইন ওয়েতে এই হত্যাকাণ্ডটি ঘটানো হয়েছে, অর্থাৎ পরিকল্পিতভাবে, সুনির্দিষ্টভাবে, পরিকল্পিতভাবে এরকম একটি ঘটনা ঘটানো হয়েছে, যেখানে 57 সেনা কর্মকর্তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এবং আদালত বলেছেন যে আপনি জানেন যে 2009 সালে কিন্তু আওয়ামী লীগ সরকার নতুনভাবে আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসে এবং সরকার গঠন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে। আদালত বলেছেন যে এরকম একটি নতুন গভর্নমেন্ট সরকারকে উৎখাত করার একটা ষড়যন্ত্র থাকতে পারে, এবং সেখানে আন্তর্জাতিক এবং দেশীয় ষড়যন্ত্র থাকতে পারে বলে কিন্তু কোর্ট আদালতে বলেছেন। এবং আরেকটি বিষয় যে আদালত কিন্তু গুরুত্ব দিয়েছে সেটা রিকমেন্ডেশনের বিষয়, যে বিষয় হয়তো আমাদের অ্যাটর্নি স্যার বলবেন। এবং সেখানে কিন্তু বলা হয়েছে যে বিডিআরকে দিয়ে অপারেশন ডাল ভাত প্রোগ্রামটি চালু করা হয়েছিল। আদালত বলেছেন যে এরকম একটি সুশৃঙ্খল বাহিনীকে এরকম একটি প্রোগ্রামে সংযুক্ত করার কারণে বিডিআরদের যে গৌরব রয়েছে, মর্যাদা রয়েছে, সেখানে ক্ষুণ্ণ হবার একটি প্রক্রিয়া হয়েছিল বলে তারা মনে করেছেন। এবং আদালত কিন্তু বলেছেন যে দুই বিডিআরের যে উচ্চপদস্থ কর্মকর্তা এবং অধস্থন কর্মকর্তা যারা রয়েছে, তাদের মাঝে যে রিলেশনশিপটা রয়েছে, সেটা যাতে মেইনটেইন করা হয়। জি প্রিন্স, আপনি থাকবেন। এই সুপারিশের বিষয়ে আমরা কথা শুনবো অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের কাছে। স্যার, যে 7টি সুপারিশ দিয়েছেন, প্রিন্স কয়েকটি বললেন, তার মধ্যে আরও আছে যে কোনো ধরনের যদি বিজিবি সদস্যদের মধ্যে অভাব অভিযোগ থাকে, সেগুলো অনতিবিলম্বে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের হস্তক্ষেপে সমাধান করা, এবং সদস্যদের একে অপরের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখা, এবং গোপন কোনো যদি অভিযোগ থাকে সেটাও অ্যাড্রেস করে তা সমাধান করা, পাশাপাশি যদি তাদের কোনো পাওনা বকেয়া বিল থাকে সেগুলোও আসবে। তো স্যার, এই আপনি সুপারিশ সম্বন্ধে আমাদেরকে বলবেন। একই সাথে আপনার কাছে একটি প্রশ্ন, কোর্ট তো এটিকে ডিরেকশন হিসেবে দিয়েছিল, পরবর্তীতে এটি মতামতে রূপান্তরিত হলো, এই ব্যাপারটা যদি একটু বলেন। এটা আমরা যখন এটা একজন বিচারপতি এই অবজারভেশনগুলো যখন ঘোষণা করছিলেন, তখন এটা ডাইরেকশন আকারে উনি বলছিলেন। তখন আমাদের পক্ষ থেকে আমরা বললাম যে আদালত তো এরকম ডাইরেকশন দিতে পারে না, এটা আদালত একটা নিজেদের একটা ইচ্ছা ব্যক্ত করতে পারে, যেটা ইংরেজিতে বলা হয় পায়াস উইশ। তখন ওনারা মেনে নিলেন। তারপর আমি বললাম যে এটা কি একজন বিচারপতির পর্যবেক্ষণ হবে না আপনাদের বেঞ্চের পর্যবেক্ষণ হবে? ওনারা বললেন না, এই ব্যাপারে আমরা 3 জন ঐক্যমত, যে এবং ওনারা বললেন যে আমরা লিখিত আকারে আপনাদের দিয়ে দেব, এবং পরবর্তী সময় তাই দিয়েছেন। এবং সবচেয়ে বড় কথা হলো, দেখেন, অনেক সময় একটি সরকারের অদূরদর্শী কাজের জন্য পরবর্তী সরকারকে যে কীরকম আপনার সাফার করতে হয়, এটা প্রকৃষ্ট উদাহরণ হলো এই ঘটনাটা। এই সরকার ক্ষমতায় শপথ নেন 6ই জানুয়ারি 2009। আর এই ডালভাত, অপারেশন ডালভাত, এই সমস্ত কর্মসূচি শুরু করা হয়েছিল আগের সরকারের আমলে। এটা নিশ্চয়ই আপনারা জানেন। এই আগের সরকারের আমলে এই প্রোগ্রামগুলো শুরু করেই কিন্তু
তাদের ভিতরে নানা রকম ক্ষোভ পুঞ্জীভূত হতে থাকে এবং তার বহিঃপ্রকাশ হয়েছিল এই সরকার ক্ষমতা নেওয়ার সাথে সাথে। তো কাজেই এই ধরনের যে কোনো রকম একটা প্রজেক্ট শুরু করার আগে তাতে এই আপনার সামরিক বাহিনী বা আধা সামরিক বাহিনী বা এই ধরনের ডিফেন্স ফোর্সের কোনো বাহিনীকে যুক্ত করা কতখানি যুক্তিসঙ্গত বা কতখানি যুক্তিযুক্ত, এটা কিন্তু গভীরভাবে তখনই চিন্তা করা উচিত ছিল। সেটা চিন্তা করা হয়নি এবং এটাকে অব্যাহত রাখা হয়েছিল বিগত সরকারের সময়, এবং যার ফলশ্রুতিতে এই একটা আপনার বিদ্রোহ দেখা দিয়েছিল। এবং সবচেয়ে দুঃখজনক কথা হলো 57 জন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা, মেজর জেনারেল থেকে শুরু করে কর্নেল, ব্রিগেডিয়ার। স্যার, আমাদের সহকর্মী প্রিন্স আরেকটা জিনিস আপনাকে একটি প্রশ্ন রাখতে আপনারা হয়তো এখনো বললেন না। জি জি স্যার, আপনি শেষ করুন। হ্যাঁ বলেন। হ্যাঁ, আমি আরেকটা কথা বলতে চাই আমাদের এই যে পর্যবেক্ষণের ব্যাপারে, যে আদালতের একটি অবজারভেশন, একটা অবজারভেশন খুব গুরুত্বপূর্ণ, লাস্ট অবজারভেশন যেটা ছিল, যে এই যে তৎকালীন বিডিআরের যে ইন্টেলিজেন্স সেল ছিল, তারা আপনার কি করেছিল সেই সময়ে, এই ব্যাপারটি কিন্তু তদন্ত হওয়া দরকার। এবং আজকেই কিন্তু একটি খবরের কাগজে তৎকালীন এই ঘটনার পরে যিনি বিডিআরের মহাপরিচালক হয়েছিলেন লেফটেন্যান্ট জেনারেল মইনুল ইসলাম, তার একটি সাক্ষাৎকার আজকে একটা কাগজে বেরিয়েছে। এবং সেখানে উনি বলেছেন যে উনি এই বিডিআরের দায়িত্ব নেওয়ার পরে এই সিকিউরিটি ব্রাঞ্চ, যেটা গোয়েন্দা অধিদপ্তর যেটা আপনার বিডিআরের ভিতরে ছিল, তাদের অফিস কোনো রকম তছনছ হয়নি, কোনো রকম সব যেভাবে ছিল সেভাবেই পরিপাটি ছিল। এটার কিন্তু কেন এরকম হলো? সারা বিডিআর যেখানে নাকি সব তছনছ করা হলো, গুলি করা হলো এবং নারীদেরকে লাঞ্ছিত করা হলো, কিন্তু এই একটি অফিস অক্ষত রইল, এটা তৎকালীন মেজর জেনারেল, এই তৎকালীন বিডিআর মহাপরিচালক বলছেন। এবং তার সাথে আজকে আদালত যে একটা নির্দেশ দিয়েছেন যে এই সিকিউরিটির দায়িত্বে যখন তারা কারা কারা ছিলেন এবং তারা কি করেছিলেন, এই ব্যাপারটা কিন্তু তদন্ত হওয়া দরকার। স্যার, বুঝতে পেরেছি। আমরা এই সিকিউরিটি ইউনিটের দায়িত্বে যারা ছিলেন তাদের ব্যাপারে যে তদন্ত করতে বলা হয়েছে, এই তদন্তটা তাহলে কে করবে সেটি আমরা আপনার কাছ থেকে জানবো। একটা ছোট্ট বিরতি নিতে হবে আবারও। প্রিন্স, আপনিও সঙ্গে থাকুন। দর্শক, আবারও খানিকক্ষণে বিরতি নিচ্ছি, ফিরে এসে এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করব। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি নিটল টাটা নিউজভিজ 24-এর। দর্শক, আজ আমরা কথা বলছি বিডিআর বিদ্রোহ হত্যা মামলার রায় নিয়ে। আপনারা জানেন আজ হাইকোর্ট তার রায় প্রদান করেছে, যেখানে 139 জন বিডিআর জওয়ানকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আমাদের সঙ্গে যুক্ত আছেন অ্যাটর্নি জেনারেল কার্যালয় থেকে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এবং আমাদের সহকর্মী স্টুডিওতে আছেন আশিকিন প্রিন্স। প্রিন্স, আপনি ছোট করে যদি জানান, এখন এর পরবর্তী ধাপগুলো কি রাষ্ট্রপক্ষ এবং আসামি পক্ষ উভয় পক্ষের? তো এখন পরবর্তী ধাপ যেটি রয়েছে আপিল বিভাগে আপিল করার বিষয়টি। এখন আমরা কথা বলেছি আসামি পক্ষের আইনজীবীদের সঙ্গে, তারা বলেছেন যে তারা রায়টি দেখে আপিল করবেন। এখন রাষ্ট্রপক্ষ থেকে আপিল করা হবে কিনা, যারা খালাস পেয়েছেন, সেক্ষেত্রে অ্যাটর্নি জেনারেল স্যার যিনি জানিয়েছেন যে তারা রায়টি পুরোপুরি দেখবেন, পড়বেন, এরপর তারা সিদ্ধান্ত নেবেন যে তারা আপিল করবেন কিনা। নিশ্চয়ই। আপনি বিরতির আগে স্যারের কাছে একটা প্রশ্ন রাখতে চেয়েছিলেন, আপনি প্রশ্নটি করতে পারেন। স্যার, আপনার কাছে আমার প্রশ্ন, যে আজকে যে অবজারভেশন, যে সুপারিশমালা দিয়েছেন হাইকোর্টে একটি বৃহত্তর বেঞ্চ, সেখানে 7টি সুপারিশ দেওয়া হয়েছে। প্রথমে এগুলো ডিরেকশন ছিল, পরবর্তীতে ওপিনিয়নে রূপান্তরিত হয়েছে। স্যার, আপনি বলবেন যে আসলে এই সুপারিশমালাগুলো এখন কে বাস্তবায়ন করবে, অথবা আদৌ বাস্তবায়ন করার মতো কিনা, বাধ্য কিনা বিজেপি অথবা গভর্নমেন্ট বাধ্য কিনা এইসব সুপারিশগুলো বাস্তবায়ন করতে? নর্মালি আদালত থেকে যদি কোনো একটি আদালত ইচ্ছা প্রকাশ করেন, যে কোনো সভ্য দেশেই আদালতের একটি ইচ্ছাকে কিন্তু সবসময় গুরুত্ব দেওয়া হয়। এবং এখানে যে সমস্ত অবজারভেশনগুলো ওনারা দিয়েছেন, এগুলো মানে ওনারা এই মামলার ভয়াবহতা এগুলো বিচার করে, এবং এই ভয়াবহ অবস্থা যাতে ভবিষ্যতে কোনোদিন না ঘটে সেই তার একটা প্রিকশন হিসেবে কিন্তু ওনারা এই সমস্ত কথাগুলো বলেছেন। এখন সরকার এটা দেখবেন,
সরকার এটা বিবেচনা নিশ্চয়ই করবেন। জি স্যার, আপনার কাছে এবার যেটি জানতে চাই, পর্যবেক্ষণে একটি কথা বলা হয়েছিল যে এই বিডিআর জওয়ানদের প্রতি অফিসারদের যে উপনিবেশিক মনোভাব এখান থেকে বেরিয়ে আসতে হবে, এই ব্যাপারটিকে আপনি কিভাবে দেখেন স্যার? এটা কিন্তু শুধু বিডিআর না, আমাদের সমাজে এই ধরনের মনোভাব সর্বত্রই বিরাজ করছে। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি, আমরা কি আমাদের ঘরে যারা গৃহকর্মী তাদের সাথে যথাযথ ব্যবহার করছি? আমরা আমাদের যারা অধস্তন তাদের সাথে যথাযথ ব্যবহার করছি? এটা তো আমাদের মূল্যবোধের একটি বিষয়। এই বিচারপতি শওকত হোসেন বললেন, ওনার আজকে 81 সনের ঘটনা, উনি যখন চাকরিতে ঢুকেছেন এক রেস্ট হাউসে গিয়ে উনি দেখেছিলেন তৎকালীন দিনাজপুরে যে একজন কর্মকর্তা তার এক অধস্তনকে দেখে বলছেন তাকে মোজা পরিয়ে দিতে, জুতা পরিয়ে দিতে। এই উদাহরণটা উনি কোর্টে দিয়েছেন যে এই মনোভাবগুলো আমাদের কাটাতে হবে। আমি আরেকটি কথা বলছি, আমাদের অনেক কর্মকর্তারই নিজের ফাইল নিজে বহন করতে বা নিজের অ্যাটাচি নিজে বহন করতে চান না, অন্যের হাতে এটা বহন করান। কিন্তু আপনি লক্ষ্য করেন আমেরিকান প্রেসিডেন্ট কিন্তু তার নিজের অ্যাটাচিটা নিজেই বহন করেন। এবং এটা বিদেশি অনেক রাজনীতিককে দেখবেন আপনারা যে তাদের যে সাধারণ মানুষের সাথে তাদের যে তফাৎ খুব বেশি না। কিন্তু এই জিনিসটা আমাদের সামাজিক একটা বিবর্তন দরকার, যে মূল্যবোধের যে পরিবর্তন, সেই পরিবর্তন আমাদের দরকার। স্যার, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে এক কথা যদি একটা বিষয় জানতে চাই যে আদালত যে একটি কথা বলেছে যে ওই সময় সিকিউরিটি ইউনিটের দায়িত্বে যারা ছিল তাদের ব্যর্থতা বিষয়টি তদন্ত করে দেখা হোক, এই তদন্তের দায়ভারটা কার এখন তাহলে? এটা সরকার যদি সিদ্ধান্ত নেন যে ব্যাপারটা ওনারা তদন্ত করবেন, তখন ওই ডিপার্টমেন্টকে বলা যায়, বা এই বিডিআর তো মিনিস্ট্রি অফ হোমের আন্ডারে, হ্যাঁ, তো হোম বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় তারাও সিদ্ধান্ত নিতে পারে। এটা সরকারের সিদ্ধান্তের বিষয়। জি স্যার, আপনাকে ধন্যবাদ। প্রিন্স, আপনি যোগ করবেন কিনা একটা বিষয়ে যে তৎকালীন নতুন সরকার উৎখাতের একটা ষড়যন্ত্রের কথা বলা হয়েছিল, এই ব্যাপারে কোনো তথ্য দেওয়া হয়েছিল আদালত থেকে? না, আদালত কোনো তথ্য দেননি, শুধুমাত্র বলেছেন যে ইন্টারনাল এবং এক্সটার্নাল কিছু বিষয় কাজ করেছে এই বিডিআর বিদ্রোহের ঘটনাতে, এবং এখানে এর মূল উদ্দেশ্য ছিল ওই সময় নতুন গভর্নমেন্টকে উৎখাত করার প্রক্রিয়াটি। জি স্যার, আপনাদের দুজনকে ধন্যবাদ স্যার আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। অ্যাডভোকেট মাহবুবে আলম, অ্যাটর্নি জেনারেল, এবং আশিকিন প্রিন্স, আপনাকেও। দর্শক, চোখ রাখুন রবি থেকে বৃহস্পতি সন্ধ্যা 6:30টায় লিটল টাটা নিউজ ভিউজ 24-এ। আজ এ পর্যন্তই, ভালো থাকুন।